দেখো আমি তো স্পেসিফিক্যালি এখানে আহ, মানে আমি আই উড লাভ টু হিয়ার ইয়োর ভিউজ অলসো এই ব্যাপারে। সো আমি শুরু করছি আমার প্রথম গল্পটা। এটা হচ্ছে তোমার 2000 সালের গল্প। 2000 সালে আমি মানে প্রত্যেকটা চাকরিতেই আমার প্রচুর ট্রাভেল থাকতো। ফর সাম রিজন মাই অল মাই জবস হ্যাড আ হিউজ কম্পোনেন্ট অফ ট্রাভেলিং। নট কমপ্লেনিং অ্যাবাউট ইট। দেশ এবং বিদেশ দুটোই আমার দেখা হয়েছে চাকরির কল্যাণে। তো সেই জন্যে আই উইল নট কমপ্লেন অ্যাবাউট মানে পার্ট অফ লাইফ কি করতে হয়েছে, যাই হোক। সো 2000 সালে খুব অনেক প্রোগ্রামস হয়েছিল, এবং তার মধ্যে একটি প্রোগ্রাম ছিল যে ওই যে কোম্পানিতে আমি কাজ করতাম সেই কোম্পানিটা কি করে তোমাদেরকে এখন তোমাদের বলে তোমরা বুঝতে পারবে। তখন ওই কোম্পানিটা কাউকে বোঝানো খুব মুশকিলের ব্যাপার ছিল। দেখো এখন তোমাদের কাছে অনেকের কাছেই অনেকের কাছে অ্যাটলিস্ট দুটো ওই কোম্পানির বানানো প্রোডাক্ট আছে। হ্যাঁ, মানে ইট ইজ ক্রুশাল ডকুমেন্টস দ্যাট ইউ নিড ইন ইয়োর লাইফ। অনেকের কাছে তিনটে সেই কোম্পানির বানানো ডকুমেন্ট আছে। নাম্বার ওয়ান ইজ আধার কার্ড, রাইট? আধার কার্ড ছাড়া আজকাল কিচ্ছু হয় না। আধার ইজ ইয়োর আইডেন্টিটি কার্ড। তো আমি যে কোম্পানিতে কাজ করতাম তারা আধার কার্ড বানিয়েছে, মানে বানিয়েছে ইন দ্য সেন্স দে হ্যাভ conceptualized it, made it and also implemented it, সেজন্য সকলের কাছে আধার আছে। ওয়ান। নাম্বার টু হচ্ছে আধারের আগে ওরা বানিয়েছিল ব্যাংক কার্ড। মানে এখন তোমাদের যে মানে ক্রেডিট বা ডেবিট কার্ড তোমরা যারা ইউজ করো, আমরা সবাই ইউজ করি, প্রত্যেকটা কার্ডে দেখবে একটা করে চিপ থাকে। সেই চিপটাকে বলা হয় স্মার্ট চিপ। মানে সেই চিপটা হচ্ছে একটা ইন্টেলিজেন্ট চিপ, মানে সেই চিপ has your information. So the card itself is a smart card. So first একটা সময় এক্সাক্ট বছরটা আমার মনে নেই, বাট আমাদের আগে বারকোড ওয়ালা কার্ড পাওয়া যেত। মানে কার্ডের পেছনে একটা বারকোড থাকতো বা RFID থাকতো, সেটা দিয়ে কার্ড মেশিনে সোয়াইপ করা হতো। এখন অন্যরকম মেশিন এসছে যেখানে তোমাকে কার্ড ঢুকিয়ে দিতে হয় এবং তারপরে তোমার পেমেন্ট হয় বা তুমি সেই কার্ড ইউজ করো। সো ডেবিট কার্ড। সো তোমাদের কাছে মোটামুটি সকলের কাছে এটিএম কার্ড এবং অথবা ক্রেডিট কার্ড এবং আধার কার্ড আছেই আছে। ইফ নট টু, অ্যাটলিস্ট ওয়ান ইউ হ্যাভ। And the third most important card that they make is the driving license card. What you get as your driving license and vehicle registration আর যেটা বলে সেই কার্ডটা ওরা বানায়। সো বলতে পারো পেহচান পত্র is there, is what this company worked on. So when I worked, এগুলো সব নেসেন্ট স্টেজে ছিল। তখন কাউকে মানে 2000 সালেও বলো তোমাদের কাউকে যদি আমি যা চিনতাম তখন, এবং তোমাদেরকে চিনতাম তো নিশ্চয়ই কিছু লোককে, যেরকম রূপা, তা আমার সাথে রূপা স্কুলে পড়তো। তো আমি যদি বোঝানোর চেষ্টা করতাম তখন কনসেপ্টটা খুব এলিয়েন লাগতো, কিন্তু আজকের দিনে এই কনসেপ্টটা ইজ ভেরি 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 what should I say, normal, it's very ordinary. সো এই পার্টিকুলার কোম্পানির রিউনিয়নে গেছিলাম আমি, এবং সেখানে অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং খুব ভালো লেগেছে জেনে যে আমি যে কাজটা করেছিলাম ওদের ওখানে 6-7 বছর, সেটার কথা আজকেও লোকে মনে রেখেছে এবং আমাকে মনে রেখেছে, which is একটা হিউজ what should I say, it's a huge high. সো সেই কোম্পানির মানে সেই কোম্পানির গল্পটা আমি মানে সেই কোম্পানির সঙ্গে কাজ করার সময় একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনাটা তোমাদেরকে বলছি। আমার মাইক খুলে গেছে অ্যাজ ইউজুয়াল। দিস মাইক হ্যাজ ওপেন্ড, আই এম সো সরি, বাট আই উইল ট্রাই টু টেল ইউ দ্য স্টোরি। One tiny second, guys. All of these things are very difficult for me. I'm very sorry. Anyway,
I have put it back again. Right, Rupa? Chaddi buddy, you are my chaddi buddy. Anyway, so hello Tandra, thank you. Anyway, শুরু করছি গল্প। সো 2000 সালে আমাকে বলা হলো, যেহেতু আমি পিআর কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদি দেখতাম, আমাকে বলা হলো যে ইউরোপ থেকে, যেহেতু ওই কোম্পানির কাজটা মোস্টলি ইউরোপিয়ান কোম্পানিজের সাথে হতো, ইউরোপ থেকে 14 জন লোক আসবে, 14 জন জার্নালিস্ট আসবে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে। তো জার্মানি, ফ্রান্স, ইটালি, রাশিয়া, মানে ইটস নট ইউরোপ, রাশিয়া ইজ নট ইউরোপ বাট ইউ নো অলসো রাশিয়া, স্পেন, আর বোধহয় নেদারল্যান্ডস, ইফ আই এম নট মিস্টেকেন। সো এইসব দেশ থেকে জার্নালিস্ট আসবে, মোস্টলি জার্মানি থেকে বেশি আসবে, বিকজ দ্য কোম্পানি ওয়াজ ওয়ার্কিং উইথ আ জার্মান কোম্পানি, এবং জার্মান কোম্পানি থেকে এরা, এই জার্মান কোম্পানি এই বাদ বাকি জার্নালিস্টদেরকে আমন্ত্রণ জানিয়েছে ইন্ডিয়াতে এসে কয়েকটা প্রজেক্ট দেখার জন্য, বিকজ প্রজেক্টগুলো খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট করা হয়েছিল এই স্মার্ট কার্ড দিয়ে। সো আমাকে ভার দেওয়া হলো যে I will be one of the person along with অফিসের আরো 2-4 জন লোক, যারা আমরা বলতে পারো এদেরকে নিয়ে বিভিন্ন শহরে যাত্রা মানে যাব, এবং বিভিন্ন শহরে এদেরকে সেই প্রজেক্ট দেখাবো, বোঝাবো, এবং সেখানে একটা সেমিনার হবে, কনফারেন্স হবে, ইত্যাদি ইত্যাদি। সো ইটস আ ম্যাটার অফ অলমোস্ট 10-12 days that we will be on the road. সো স্টার্টিং হবে দিল্লি, কারণ ওরা সবাই দিল্লিতে ল্যান্ড করবে, এবং দিল্লির প্রজেক্টগুলো দেখার পরে ওরা যাবে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে যাওয়া হবে জয়পুর, এবং জয়পুর থেকে যাওয়া হবে আগ্রা। আগ্রা ওয়াজ নো প্রজেক্ট, আগ্রা ওয়াজ লাইক আ স্মল ভিজিট ফর দেম, বিকজ যারা দিল্লিতে আসে ফরেনাররা, এখন তো অনেকে এসে গেছে, তখন বলছি 2000 সালে তারা একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল সবসময় করতো, দিল্লি, জয়পুর, আগ্রা ইউজ টু বি দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল where a lot of tourists is to come, মানে still date, it's like Taj Mahal is something that সবাই দেখতে চায়, Jaipur is something that everybody wants to visit, to shop, and Delhi is something also everybody wants to see, given the এখানে যে হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে। তো যাই হোক, তো দিল্লি হলো, দিল্লির পরে আমরা আহমেদাবাদ গেলাম, এবং আহমেদাবাদের পরে আমরা জয়পুর গেলাম। এবার আমি যে প্রথম গল্পটা বলবো, সেই গল্পটা এই ভিজিটের আগের গল্প, মানে ধরো আমি যখন ভিজিট করাচ্ছি ওদেরকে, তার মানে আমাকে সেই জায়গাগুলো আগে যেতে হবে, প্রথম কথা গিয়ে সেখানকার প্রজেক্ট কি অবস্থায় আছে দেখতে হবে, ওরা যেখানে থাকবে, হোটেল এক্সেট্রা এক্সেট্রা সমস্ত কিছু ব্যবস্থা করে আসতে হবে, কারণ আমরা তো অনেকে ট্রাভেল করছি, প্রায় ধরো 20-25 জন লোক একসাথে ট্রাভেল করছি আমরা, প্রায় মানে 20-25 না হলেও হ্যাঁ 20 জন লোক তো আমরা ট্রাভেল করছিলাম, ওরা 14 জন ছিল, প্লাস জার্মান কোম্পানি থেকে আরো 5 জন এসেছিল, 5 জন এসেছিল, হ্যাঁ 20-25 জন আমরা ট্রাভেল করছিলাম। এবার 20-25 জনকে তোমরা মনে রাখো, এটা 2000 সাল, হোটেল বা ওরকম জিনিস আজকের দিনে 24 বছর বাদে যে ফেসিলিটি অ্যাভেলেবল আমাদের অ্যাটলিস্ট এই দিকটাতে, মানে নর্থের সাইডে, অত ফেসিলিটিও নর্থের সাইডে তখন ছিল না, মানে এভরিথিং ওয়াজ জাস্ট হ্যাপনিং। 1990-91 সালে কান্ট্রি হ্যাড জাস্ট ওপেন্ড আপ, 10 বছরের মধ্যে প্রচুর হোটেল হয়ে গেছে, প্রচুর জায়গা হয়ে গেছে, এরকম না, এদেরকে তোমাকে 5 স্টার হোটেলে রাখতে হবে। সো গিয়ে সেই হোটেলগুলো চুজ করা, কোথায় থাকবে, রুম বুকিং করা, সকলে একটা খাওয়ার ব্যাপারে একটা মানে একটা দেখাশোনা করা, মানে ধরো তোমার বাড়িতে কোনো লোক আসছে, তুমি যতটা তাকে দেখাশোনা করবে, এদেরকেও আমাকে ততটাই দেখাশোনা করতে হবে। সো আমি গেলাম, আহমেদাবাদ ওয়াজ ফাইন, দিল্লি ওয়াজ ফাইন, আর দেন আমি গেলাম জয়পুর। এবার জয়পুরে গিয়ে আমি ঠিক করেছিলাম যে যে হোটেলে ওরা থাকবে, যে হোটেল আমি জয়পুরে ওদের জন্য ঠিক করছি, I did not want to stay in that hotel because first of all ওটা একটা 5-star হোটেল, একটা রামগড় প্যালেস বলে জয়পুরের সব থেকে ফেমাস তাজের, মানে ইটস আ তাজ হোটেল, ইটস ভেরি ভেরি এক্সপেন্সিভ, অ্যান্ড বিনা কারণে ওখানে থাকার দরকার নেই। সো আমি ঠিক করেছিলাম যে ওখানে অনেক হাভেলি হোটেলস আছে, হেরিটেজ হোটেলস আছে, ছোট ছোট হোটেল, আমি সেখানে থাকবো। কারণ 1 নম্বর কথা হচ্ছে যে রামগড় হোটেলটা একটু শহরের বাইরের দিকতে,
বাইরের দিকটাতে, মানে ওখান থেকে সিটি সেন্টার যেতে একটু টাইম লাগে। সো তোমরা যদি জয়পুর গিয়ে থাকো তাহলে তোমরা জানবে যে আমের ফোর্ট যেখানে, রামগড় প্যালেসটা ওই দিকটাতে পড়ে, ওই দিকটা থেকে যেতে হয়। এবং জয়পুর সিটির ভেতরে থেকে ওটা প্রায় মানে বেশ সময় লাগে তখনকার দিনেই, মানে সমস্ত ট্রাফিক নিয়ে মোটামুটি 35-40 মিনিট লাগতো রাফলি। সো আই ডিসাইডেড টু স্টে ইন দ্য সিটি বিকজ আমি 2-3 দিনের জন্য গেছিলাম। আমার এক বন্ধু থাকে জয়পুরে, রূপা, মনে থাকবে ওকে নিশ্চয়ই, রূপা, we were in college with her also, if you remember Sunita. তো সুনিতা তখন জয়পুরে বেসড, সুনিতা এখনো জয়পুরে বেসড। তো সুনিতা তখন চিন্তা করছে যে ওর এখন একটা খুব ভালো, মানে শি রানস আ ভেরি বিউটিফুল বুটিক ফ্রম জয়পুর। সো ও তখন চিন্তা ভাবনা করছে কি করবে না করবে, বুটিক খুলবে কিনা, মানে ওদের এমনিতে ওদের শাড়ির বিজনেস ছিল। সো এইসব চিন্তা ভাবনা করে মানে আমি ভাবলাম যে ওর সাথে একটু দেখা করবো অবভিয়াসলি যখন এসছি, ইত্যাদি ইত্যাদি ভেবে আমি সিটি সেন্টারে থাকলাম, মানে সিটির কাছাকাছি থাকলাম। এবার যে হেরিটেজ হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা খুব বড় নয়। হোটেলটাতে নিচের তলা আর ওপর তলা, মানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে এই ধরো 10টা মতো ঘর, উইচ ইন কম্প্যারিজন ইজ আ ভেরি স্মল হোটেল। তোমাদের এখন মনে না হতে পারে, মানে ফ্রম আ পার্সপেক্টিভ অফ প্লেস, বাট ইট ইজ আ ভেরি স্মল প্লেস। মাঝখানে একটা কোর্টইয়ার্ড, তার চারিপাশে ঘর এবং তার ওপর তলায় আরো ঘর, এই আর তারপরে রান্নাঘর, একটা রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি সব আছে হেরিটেজ হোটেল। খুব সুন্দর হোটেলটা, ঘরগুলো বিশাল বিশাল ঘর ছিল। মানে আমি যে ঘরটাতে ছিলাম সেই ঘরটার সঙ্গে যে অ্যাটাচ যে ওয়াশরুম ছিল, সেই ওয়াশরুমটাই প্রায় ফুটবল খেলার মতন জায়গা, মানে বিরাট, মানে ইকো হচ্ছিল কথা বললে পরে, এত বড় একটা জায়গা। তো যখন আমি সকালবেলা গেছি তখন সবকিছু ঠিকঠাক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আলো হাওয়া বাতাসের কোনো অভাব নেই, দেখে কিছু মনে হয়নি। সো আর তখন দেখো আমার অবভিয়াসলি আজ থেকে 24 বছর আগে বয়সটাও কম ছিল। তো আমি ততদিনে একা একা ট্রাভেল করে মোটামুটি মানে অত ভয় টয় কিছুর ব্যাপার ছিল না, গিয়ে আমি হোটেলে থাকলাম। এবার প্রথম দিন রাত্রিটা একটু অস্বস্তিতে আমার কেটেছিল, কিন্তু যেহেতু আমি ভীষণ টায়ার্ড ছিলাম ঘুরে টুরে ইয়ে করে টুলে, সো আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আই ওয়েন্ট অফ টু স্লিপ। মানে মাঝখানে মাঝখানে আমার খুব অস্বস্তিতে ঘুম ভেঙে যাচ্ছিল, কেন অস্বস্তি হচ্ছিল বুঝতে পারছিলাম না। সময়টা ছিল ধরো এই গরম শেষ হচ্ছে শীত শুরু হচ্ছে, আমার মনে হচ্ছিল মেবি বিকজ অফ দ্যাট। আর এসি যদিও চলছিল তবুও বুঝতে পারছো না তখন এত মানে ওই কি বলে ওটাকে, তোমার এয়ার কন্ডিশনিংটা, মানে স্ট্যান্ডার্ডাইজড এয়ার কন্ডিশনিং যেরকম হোটেলে হয় সেরকম ছিল না, মানে রুম এসি মতন লাগানো ছিল, মানে উইন্ডো এসি মতো লাগানো ছিল না, স্প্লিট ছিল, ভুলে গেছি আমি। বাট অত বড় ঘরে তো খানিক সময় গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছে, একটু একটু অসুবিধা হয়েছে, বাট আই স্লেপ থ্রু, মানে আই হ্যাড নো প্রবলেমস দ্য ফার্স্ট নাইট। আর আমি সে ব্যাপারে চিন্তাও করিনি যে এটা যে কোনো অস্বাভাবিক একটা ব্যাপার বা এটাতে যে কোনো সুপার ন্যাচারাল ব্যাপার থাকতে পারে। আই রিয়েলি ডিড নট থিঙ্ক অ্যাবাউট ইট, মাথায় আসেনি। যাই হোক, পরের দিনের কাজ করে পরের দিন সন্ধ্যেবেলা সুনিতার সাথে দেখা করব ভেবেছিলাম। তো সুনিতার সাথে মানে ততক্ষণে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, তারপরের দিন আমি দিল্লি আসবো। তো তাড়াতাড়ি মানে ওর দেখা টাকা করে ওর সাথে দেখা টাকা করে আমি হোটেলে ফেরত আসি, দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আবার আমি তখন জয়পুরে যাতায়াত যখন করতাম, তোমাদের বলি, দিল্লি থেকে যদি তোমরা জয়পুর যাতায়াত করতে চাও এরকম কাজের ব্যাপারে, আমি বলছি না হলিডের ব্যাপারে, মানে এটা হলিডেতেও সম্ভব, কাজের ব্যাপারে দ্য বেস্ট ওয়ে টু ট্রাভেল ইজ বাই কার, মেবি বাই ট্রেন, বাট বেস্ট ওয়ে টু ট্রাভেল ইজ বাই কার। তুমি যদি গাড়ি করে যাও তাহলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে সকাল সকাল যদি বেরিয়ে যেতে পারো, ধরো আমি যেরকম বেরোতাম 4:30-5টার সময় সকালবেলা, তো আমি 10টার মধ্যে জয়পুর পৌঁছে যেতাম।
মাঝখানে একটা স্মল ব্রেক দিয়ে ব্রেকফাস্টের জন্যে ওখানে একটা মিড পয়েন্ট আছে জয়পুর হাইওয়েতে, সেটাতে দাঁড়িয়ে চা ফা যা খাবার খেয়ে ট্যাক্সিওয়ালা যা খাবে, বিকজ ট্যাক্সিওয়ালা উড স্টে উইথ মি, তাহলে আমার সিটিতে ঘুরতে সুবিধা হতো। ট্রেনে করেও যাওয়া যায়, বাট ট্রেন ইজ ওভারনাইট। প্লেনে করেও যাওয়া যায়, বাট প্লেন ইজ ভেরি পেনফুল। মানে 45 মিনিটের ট্রাভেলের জন্য আগে 2 ঘন্টা আগে যাও, বসো, ওখানে নামো, মানে হোল থিং টেক্স আ লট। মানে ওই রোড ট্রাভেলের মতনই ব্যাপার স্যাপার। সো আই ইউজ টু প্রেফার ট্রাভেলিং বাই গাড়ি। সো নিয়ে আমি ঘুরে টুরে চলে এসেছি। গাড়িওয়ালাকেও বলেছি যে কালকে সকালেও তাড়াতাড়ি রওনা হয়ে যাব, মানে যত তাড়াতাড়ি রওনা হব আমি তত তাড়াতাড়ি দিল্লি পৌঁছে যাব, তারপরে আমাকে অফিসেও যেতে হবে। তো আমার টার্গেট ছিল পরের দিন সকালবেলা 5:30টার সময় ওখান থেকে রওনা হওয়া। আমি হোটেলে বলে রেখেছিলাম, ওরা আমাকে বলে দিয়েছিল যে ওরা আমাকে ছোট ছোট স্যান্ডউইচ, মানে ওরা আমাকে ব্রেকফাস্ট তো আমি খাবো না, সেই জন্য ব্রেকফাস্টের জায়গায় ওরা আমাকে স্যান্ডউইচ ইত্যাদি ইত্যাদি স্ন্যাক ট্যাক বানিয়ে দেবে, সেটা সকালবেলা ওরা আমাকে দিয়ে দেবে। ওরা আমাকে একটু চায়েরও ব্যবস্থা করে দেবে বলেছিল। সো এভরিথিং ওয়াজ রেডি। আমি খাবার টাবার খেয়ে সবকিছু করে আমি রুমে পৌঁছে যাই প্রায় তোমার বাই 8:30। 8:30টার সময় পৌঁছে গেছি। এবার 8:30টার সময় পৌঁছে যাওয়ার পরে ঘরে বসে আছি, মানে ঘরে বসে বই টই পড়ছি। তখন অত টিভি ছিল না, এবং ওখানেও টিভি লাগানো ছিল না, দেয়ার ওয়াজ নো টিভি ইন দ্যাট রুম। সো আমি একটু, মানে ঘরটা কিরকম ছিল বলে তো, ঘর তার দরজার বাইরে একটা ওই চারদিকে ঘোরানো মতন একটা বারান্দা ছিল, উইচ লেড ইনটু দ্য কোর্টইয়ার্ড। সো ইট ওয়াজ নাইস। প্রত্যেকটা ঘরের বাইরেই ওরা একটা চেয়ার দিয়ে রেখেছিল, টেবিল ছিল, তুমি যদি ওখানে বাইরে বসে চা খেতে চাও ইউ কুড ডু দ্যাট, ইউ কুড লুক ইনটু দ্য কোর্টইয়ার্ড। আর কিছু ছিল না ওখানে। সো জল টল সবকিছু নিয়ে আই থট দ্যাট ওকে, এবার একটু শান্ত হয়ে বই টই পড়ি, একটু গল্পের বই পড়ি, পড়ে ঘুমিয়ে পড়বো, কারণ বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো। এবার বই পড়তে পড়তে চোখটা মোটামুটি লেগে এসেছিল, বন্ধ হয়ে আসছিল। নিয়ে শুতে যাব যখন, মানে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো যখন, তখন হঠাৎ করে খুব একটা অস্বস্তি হতে শুরু করলো। মানে আমি ঠিক তোমাদেরকে এক্ষুনি, মানে তোমাদেরকে বোঝাতে পারছি না অস্বস্তিটা কি। অস্বস্তিটা কিরকম জানো তো, মনে হচ্ছে যে সামথিং ইজ রং, সামথিং ইজ রং, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ রং। মানে আমি জানি না যে কেন, হোয়াট ইজ রং। মানে একটা কিছু হচ্ছে, কিন্তু তাতে আমি ঠিক কান্ট পুট মাই ফিঙ্গার অন ইট দ্যাট এক্স্যাক্টলি হোয়াট ইজ রং। কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। তো আমি বইটা রাখলাম, বইটা রেখে একটু উঠলাম, উঠে ভাবলাম যে হয়তো খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয়েছে। বুঝতেই পারছো 2-3 দিন বাইরে আছি, তো খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয়েছে। তো পেটে গ্যাস ফ্যাস হয়েছে, আই ডোন্ট নো। সো গেলাম, তারপরে হঠাৎ এই এই করে মানে উঠে হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার বাথরুমের দিকে চোখটা গেল। হ্যাঁ, বাথরুমের দিকে চোখটা যাওয়ার পরে না একটু বুকটা ছ্যাঁত করে উঠলো, কারণ অবভিয়াসলি বাথরুম ইউজ করার পরে তো আর কেউ আলো জ্বালিয়ে রাখে না, আলো বন্ধ ছিল, আর দরজাটা একটু ভেজানো ছিল। না ভেতরে দেখে মনে হচ্ছে যে, ভেতরটা দেখে মনে হচ্ছে যে না একদম কালো অন্ধকার, একটা মানে কিরকম কুয়াশা কুয়াশা মতন অন্ধকার। আমি নিজেই ভাবছি যে এত অন্ধকার লাগছে কেন। আহ, ভয় লাগতে শুরু করলো তখন, মানে একটু বুকটা ছাদ করার পরে একটু অ্যাকচুয়ালি ভয় লাগতে শুরু করলো। মানে বলে না একটু পিঠের দিকে লোম টোম খাড়া হয়ে যেতে শুরু করলো, যতটুকু যা চুল আছে তাই। আহ, আমি নিজেই ভাবছি যে না না, এটা এটা নিশ্চয়ই ওই, অবভিয়াসলি বুঝতেই পারছো যে আমি যা বই পড়ি মোটামুটি সবই থ্রিলার্স নয়তো গোস্ট স্টোরি। তো আমি ভাবছি যে আমার মানে অলিক কল্পনা, আমার ইমাজিনেশন ইজ রানিং টু হাই। আর যেহেতু জায়গাটা এত বড়, ঘরটা এত বড়, বাথরুমটা এত বড়, সবকিছু এত বড়, যে আমার একটু কিছু মানে আমার ওই ইয়ে হচ্ছে, ওটাকে কি বলে, অ্যাগারোফোবিয়া বলে ওটাকে, মানে স্কেয়ার অফ ওপেন প্লেসেস কাইন্ড অফ এ থিং। সো দেন আই সেড দূর, এটা কোনো ব্যাপার না। সো আই কাইন্ড অফ ওয়াক টুয়ার্ডস দ্য ওয়াশরুম। আমি যত ওয়াশরুমের দিকে হাঁটছি
তত আমার মনে হচ্ছে যে ওয়াশরুমটা আমার থেকে একটু দূরে সরে যাচ্ছে, মানে এটা লিটারালি সম্ভব নয়, রাইট? ইটস নট পসিবল অ্যান্ড ইট ডিড নট হ্যাপেন। কিন্তু আমার মনে হচ্ছে যে গোটা জিনিসটা কিরকম একটু দূরে চলে যাচ্ছে, মানে আমি দরজাটার দিকে যত যাচ্ছে আমার মনে হচ্ছে দরজাটা পিছিয়ে যাচ্ছে। তো যদি বড় ঘরও হয় তাহলেও কত বড় হবে ঘর? 20 বাই 10 বাই 20, 200 স্কোয়ার ফিটের একটা ঘর। এবার 200 স্কোয়ার ফিটের ঘরের একটা খাট থেকে বাথরুম কত দূর হতে পারে? ম্যাক্সিমাম 75, 80, 90 স্টেপস। তাও হবে না, তার থেকে অনেক কম হবে। তো মানে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। ভাবলাম যে এটা কি, আমি তো মানে কোনো রকম নেশা করিনি বা কোনো রকম অ্যালকোহল খাইনি, কিচ্ছু না। ওয়াই ইজ ইট হ্যাপনিং টু মি? আমি একটু নিজেকে একটু চিমটিও কেটে দেখার চেষ্টা করলাম, নিয়ে মোটামুটি দৌড়ে গিয়ে বাথরুমের সুইচটাতে পৌঁছে গেলাম। এবার বাথরুমটাতে গিয়ে আমার মনে হলো কি ভেতরে যাওয়া উচিত না, মানে আমাকে নিজের থেকে একটা ভাবনা চিন্তা হয় না যে মানে যেখানে আমরা বিপদে পড়ি সেখানে আমাদের নিজের থেকে একটা বেসিক বাঁচার সেন্স বা একটা অ্যানিমাল ইনস্টিক্ট আমাদের মধ্যে আছে, বা হিউম্যান ইনস্টিক্ট যাই বলো, সেটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ এখানে বিপদ হতে পারে, প্লিজ ডোন্ট গো হিয়ার। তারপরে আমরা ডিসাইড করতে পারি যে না আমরা বিপদের মধ্যে যাব না, বা আমরা বিপদের মধ্যে যাব। কিন্তু তোমার মন বা তোমার মাইন্ড বা তোমার বডি তোমাকে একটা সার্টেন ব্যাপারে একটু অ্যালার্ম দিয়ে দেয় যে নাথিং, সামথিং ইজ নট রাইট হিয়ার। তো আমার মনে হলো ওই অন্ধকারের মধ্যে বাথরুমে ঢোকা উচিত না। তো আমি লাইটটা জ্বালালাম। এবার বাথরুমের বাইরে একটা লাইট ছিল, সেই লাইটটা পুরো বাথরুমে হচ্ছিল, হয় না, বুঝতে পারছো অত বড় বাথরুম। তখন যখন ওই লাইটটা জ্বললো, মানে ওই লাইটটা জ্বালালে দ্য ফার্স্ট পার্ট অফ দ্য বাথরুম যেটা, সেটা হচ্ছে তোমার ওয়াক ইন ক্লজেটের মতন। সেই ওয়াক ইন ক্লজেট মানে একটা তোমার সিঙ্ক আছে বা একটা টয়লেট্রির জায়গা আছে এবং ওয়াক ইন ক্লজেট, তারপরে হচ্ছে মেন বাথরুম। সেই জায়গাটাতে আলো জ্বললো। সেই জায়গাটাতে ঢুকলাম, ঢুকে আমি কোনো মতে ওই বড় জায়গাটার আবার আলো জ্বালালাম, এবার সবগুলো আলো জ্বললো। তখন তখন মনে হচ্ছে না সেরকম কিছু নেই। কিন্তু আমার কেন মনে হলো যে আলোটা জ্বালিয়ে রাখা উচিত, আলোটা বন্ধ করা উচিত না। তো আমি আলো বন্ধ করলাম না, বাথরুমে আলোটা জ্বালিয়ে রেখে মানে টু আ সার্টেন এক্সটেন্ট আই ওয়াজ নট বিং দ্য রাইট, নট ডুইং দ্য রাইট থিং, আই নো, ইলেকট্রিসিটি জ্বালিয়ে রেখে, বাট আই জাস্ট কুড নট। নিয়ে এসে আমি খাটে আবার বসলাম। এবার বসে বইটা আবার পড়তে শুরু করলাম যে ঘুমাবো। ততক্ষণে প্রায় 10টা, সোয়া 10টা বাজে। বইটা পড়ছি, পড়তে পড়তে হঠাৎ আমার মেন ডোরে, মানে যেটা ঘরের দরজা, সেটাতে নকিং এর আওয়াজ পেলাম। দেয়ার ইজ নো রিজন কেউ আসার। আমি না জল চেয়েছি না কিছু চেয়েছি, কোনো কারণ নেই লোকজন আসার। আমি খাটে বসে ডিসাইড করছি দরজা খুলবো কি খুলবো না। আর জেনারেলি হোটেলে কি হয়, লোকে যখন নক করে দরজাতে, নক করার পরে ওরা জেনারেলি বলে যে কেউ আছেন কিনা, বা কোন ডিপার্টমেন্ট থেকে, হাউসকিপিং, রুম সার্ভিস, রিসেপশন, কিছু না কিছু বলে, কোনো কথা নেই। তো নকিং হলো, আমি তো দরজা খুলছি না। আবার 10 মিনিট কোনো আওয়াজ নেই, আবার 10 মিনিট বাদে সিমিলার নকিং এর আওয়াজ। এবার একটু জোরের সাথে, মানে আগের বার যদি একটু মার্জিত ভাবে হয়ে থাকে, এবার একটু ইম্পোলাইট ভাবে নকিং হলো। তো ভয় লাগছে এবার নকিং এর জন্য, মানে মনে হচ্ছে যে মানে কেউ এরকম না করে এরকম নক করছে। তো তখন আমি উঠে গিয়ে পাশে যে ফোনটা ছিল সেটা থেকে রিসেপশনে ফোন করলাম। ফোন করে জিজ্ঞেস করলাম যে আপনারা কি কাউকে পাঠিয়েছেন, কিছু কি ব্যাপার আছে, কিছু দরকার আছে? তারা বললো না ম্যাম, আমরা তো কাউকে পাঠাইনি, আপনি তো বলেছেন যে আহ, কিছু দরকার নেই। ও, আই থিঙ্ক দের ইজ আ প্রবলেম টুডে।
আমি বোধহয় আমার অ্যাকাউন্ট থেকেই লাইভ করছি, সেই জন্য তনু দেখতে পাচ্ছে না। আই এম সো সরি। আমি আজকে হানা টেলসে ঢুকতে ভুলে গেছি। নোবডি হ্যাজ টোল্ড মি দ্যাট অলসো। উর্মিদি, তুমি তনুকে একটু বলো যে আমি তনুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, তনু যেন অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আমাকে দেখতে পাবে। আমি করে দিয়েছি উর্মিদি, তুমি একটু প্লিজ তনুকে বলো যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে, তাহলে তনু আমাকে দেখতে পাবে। গীতা দি তো দেখতে পাবে, কারণ গীতা দি আমার ফ্রেন্ড লিস্টে আছে। আমি আজকে হানা টেলসি ঢুকতে ভুলে গেছি, আমি অ্যাকচুয়ালি আমার নিজের অ্যাকাউন্টেই লাইভটা করছি। হ্যালো দেববাণী, তোকে দেখে মনে পড়লো, তোকে দেখলাম বলে মনে পড়লো আমি আজকে আমার নিজের অ্যাকাউন্ট থেকে লাইভটা করছি। এনিওয়ে, লেট মি কন্টিনিউ, এখন আর চেঞ্জ করে কোনো লাভ নেই। তো যাই হোক, তো তারপরে ওরা বললো না আমরা কাউকে পাঠাইনি, এরকম কোনো ব্যাপার নেই। বললাম ঠিক আছে। বললো কেন, কি হয়েছে? বললাম না, মনে হচ্ছিল কেউ দরজায় আছে, তাই জিজ্ঞেস করলাম। তারপরে ওরা চলে গেল, এবং ওরা চলে যাওয়ার মানে চলে গেল বলছি, ওরা কথা শেষ হয়ে গেল। এবার তারপরে আমি ঠিক করলাম যে যা নকিং হচ্ছে হচ্ছে, আমি আলো জ্বালিয়েই ঘুমাবো। আমি আলো জ্বালিয়ে শুয়ে পড়লাম, এবং খানিকক্ষণ বাদে ঘুমটা আসলো। ঘুম মানে অবভিয়াসলি একটু টায়ার্ড ছিলাম, ঘুমটা আসলো। যখন ঘুম আসলো, খানিকক্ষণ পরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। যখন ঘুমটা ভেঙে গেল, তখন আমার মনে হলো, মানে আমার মনে হচ্ছে যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। মানে কেউ যদি আমার গলাটাকে টিপে ধরে, বা কেউ যদি আমার বুকের ওপরে বসে থাকে, যে একটা সেন্সেশন আমার হবে, আমার এক্স্যাক্টলি সেই সেন্সেশন হচ্ছিল। একটা ভীষণ ভারী একটা ব্যাপার আমার সেন্সেশন, মানে ওই রকম সেন্সেশন হচ্ছিল যে সামথিং ইজ গোয়িং রং, সামথিং ইজ নট রাইট, এবং সামথিং ইজ দেয়ার ইনসাইড মাই রুম। যেটা আছে, জিনিসটা ইজ নট ফ্রেন্ডলি। আমি মানে কিছুতেই বুঝতে পারছি না কি করব, এবং চাপটা বাড়তে শুরু করেছে। মানে অলমোস্ট তখন আমি প্যানিক করতে শুরু করেছি যে মানে আমি যে কাউকে ডাকবো বা কিছু করব সেরকম বুঝতে পারছি না। এবার বুঝতে পারছো যে তখন না তনু, লাইভ শেষের দিকে না, আমি একটু আস্তে আস্তে গল্প বলছি, প্রথম গল্পটাই বলছি। আহ, মানে আমি তখন ভাবছি যে আহ, কাউকে যে আমি মানে বুঝতে পারছি, তখন মোবাইল ফোন অত ইয়ে ছিল না যে পাশেই মোবাইল কাউকে ফোন করবে আমাকে। আহ, মানে পাশে ফোনটা অবধি যেতে গেলেও আমার হাতটা অত দূর যাচ্ছে না, মানে আমার, আমি সরতে পারছি না। মানে আই ক্যান মুভ মাই বডি, আই ক্যান মুভ মাই হ্যান্ড, বাট আই ক্যান মুভ মাই বডি। তখন মানে আমার এত ভয় লেগেছে, মানে আমার এত একটা প্যানিক অ্যাটাক হয়ে গেছে বলতে পারো। এবং আমি কমপ্লিটলি জেগে, এরকম নয় যে আমার স্লিপ প্যারালিসিস হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে, সেটা নয়। আমার মানে আমি আই মিন কমপ্লিট সেন্সেস। তখন আমি মানে যা জোর ছিল, যতটুকু জোর বেঁচে ছিল মনে, যেহেতু আমার অনেকদিন আগে দীক্ষা হয়ে গেছে, এবং গুরুর নাম নিয়ে আমি মোটামুটি আমার গুরু এবং ইষ্টকে মনে করে মনে করলাম যে যে যদি যেতে হয় আজকে, তাহলে পরে সবকিছু তোমাদের ওপরে, ঠিক আছে? যা আছে তোমরা করবে, তোমাদের ওপরে ছেড়ে দিলাম আজকে। এবং মানে প্র্যাকটিক্যালি যদি বলতে পারো যে আমি কাউকে এরম করে ধাক্কা দিতে চেয়েছিলাম, আমি ওটা বলে এরম করে সরিয়ে দিতে চেয়েছি, যদিও আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু মানে দের ইজ নাথিং, দের ইজ নো কালো, দের ইজ নো সাদা, দের ইজ নাথিং, আই কান্ট সি এনিথিং, ইটস জাস্ট দি এয়ার। মানে ঘরের হাওয়াটা যদি আমাকে প্রেশারাইজ করতে শুরু করে যেরকম হয়, মানে বাট আমি মানে লিটারালি লাস্টে কিছু না ভেবে ওরকম করেছি। এবং বিশ্বাস করে ওটা করার পরে আমার এরকম একটা ব্যাপার হলো যে আমি নিঃশ্বাস নিতে শুরু, মানে
আমার মনে হলো দমটা আমার ফেরত আসলো, মানে আমার এই জায়গাটা যে একটা চাপ হয়েছিল, একটা ব্যথা করতে শুরু করেছিল, সেটা বন্ধ হয়ে গেল। মানে একটা টাইমে আমার মাথা দপদপ করতে শুরু করেছিল যে আমার এত কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে। তো আমি গড়িয়ে 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 প্র্যাকটিক্যালি গড়িয়ে গড়িয়ে গিয়ে ফোন করলাম, ফোন করে ম্যানেজারকে বললাম আপনি আমার ঘরে আসুন, যে রিসেপশনে ছিল। সে বললো কি হয়েছে? আমি বললাম না আমার শরীরটা ভালো লাগছে না, আপনি এখানে আসুন। তো উনি এলেন, উনি এসে ওনাকে আমি কি বলবো, ওনাকে আমি আহ, মানে ওনাকে আমি কি করে এটা এক্সপ্লেন করবো? তো উনি বলছেন কি হয়েছে? আমি বলছি না বোধহয় খাওয়া দাওয়ার কিছু গন্ডগোল হয়েছে, এই সেই হ্যানাতে না, আমার না খুব শরীর অস্থির অস্থির করছে। তো উনি বললেন ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা একটু আপনাকে ইয়ে বানিয়ে দিচ্ছি, ওই একটু গরম জল, গুনগুনা পানি বলে এখানে, ঠিক গরম জল নয়, গুনগুনা পানি, মানে একটু টেপেড ওয়াটার, হাফ ওয়াটার, সেই জল খুব কাজ দেয় যদি তোমার অ্যাসিডিটি হয়। তখন আমি সবকিছু খেতে রাজি আছি, বিকজ আমি তখন চাই লোকজন পিপল কিপ অন কামিং টু মাই রুম। সো আফটার দ্যাট ওরা যখন জানতে পারলো যে আমার শরীরটা ভালো নেই, ওরা প্রায় মাঝে মাঝে এসে, আমি ওদেরকে বললাম যে আমি দরজা খুলে রাখছি, ওরা বললো হ্যাঁ ম্যাডাম আপনি দরজা খুলে রাখুন, এটা ভীষণ সেফ, কোনো অসুবিধা নেই। আমি দরজাটা খুলে রাখলাম, ওরা মাঝে মাঝে এসে নক করে কিরকম আছেন, এটা খাবেন ওটা খাবেন। আমি প্র্যাকটিক্যালি পুরো রাত্রির কিছু না কিছু খেতে থেকেছি। আই হ্যাড টি, আই হ্যাড কফি, মানে নট কফি, আমি একটু মানে জল খেলাম। তারপরে ওরা আমাকে বললো এটা বানিয়ে দিচ্ছি। একটা ছেলে ছিল ওখানে, খুব ভালো ছেলেটা, সে আমাকে বললো যে ওদের ওখানে দেশে এরকম কি সব মিশিয়ে টিশিয়ে দিলে ঠিক হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা। সেটাও আমি সব কিছুতে হ্যাঁ এই বলে চলে আই স্পেন্ড দ্য নাইট। অ্যান্ড তারপরে ওরা বললো যে 5:30টার সময় তুমি চলে যাবে, 5:30টার সময় তুমি বেরিও না, তুমি তো সারা রাত্রির ঘুমাওনি, তুমি একটু রেস্ট করো। তখন 5:30টার সময় আলো বাতাস, মানে 5:30 6টার সময় আলো টালো হয়ে গেছে। তখন আমি তখন আমার প্রচন্ড ঘুম পাচ্ছে অবভিয়াসলি। তখন আমি বললাম ঠিক আছে, মানে যাব, একটু রেস্ট করে যাই। তো আমি মানে যে গাড়ির লোকটা ছিল ওকেও বললাম যে একটু একটু পরে যাচ্ছি, আমার মানে শরীরটা ঠিক ভালো নেই। তো বললো ঠিক আছে ম্যাডাম আপনি রেস্ট করুন, যখন বেরোবেন বলবেন। তো আমি তখন ঘুমালাম, বেশ খানিকক্ষণ ঘুমালাম, প্রায় 5:30 6টা থেকে 10টা 10:30 অবধি ঘুমালাম। ঘুমিয়ে উঠলাম, উঠে ভালো করে ওদের ওখানে টেকফাস্ট খেয়ে, ওদেরকে আমি কিচ্ছু বলিনি এই ব্যাপারে। তো যখন আমি ব্রেকফাস্ট খাচ্ছি তখন ওই ব্রেকফাস্টের ওখানে একজন একটু বয়স্ক লোক যে সার্ভ করতো, সে আমাকে এসে বলছে যে তোমার রাত্রিবেলা কি হয়েছিল? আমি বললাম না আমার শরীরটা ভালো ছিল না। তখন উনি খুব অবাক হয়ে আমার দিকে, মানে একটু অবাক হয়ে না, একটু 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 কিউরিয়াসিটি দিয়ে আমার দিকে তাকিয়ে বলছে যে কি হয়েছিল? আমি বললাম না এই মানে বোধহয় গ্যাস হয়েছিল, তাই মানে একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন আমাকে বললো শোনো তোমাকে একটা কথা বলি, উম, আমি তো এখানে ছিলাম না তুমি যখন এসছিলে, আহ, তুমি কখনো ওই ঘরে থাকবে না। বললাম কেন? বললো না আমি যা বলছি শোনো, সবকিছু তো আর কেন কেন হয় না, বাদ বাকি সমস্ত ঘরে তুমি থাকবে, কিন্তু তুমি একা ছিলে না, মানে তুমি তুমি মেয়ে একা ছিলে ওই ঘরে, তুমি ওই ঘরে থাকবে না, তুমি যে কোনো অন্য ঘরে থাকতে পারো, কিন্তু ওই ঘরে একা মেয়ে থাকবে না। এবার বয়স কম, একটু ফেমিনিস্ট ব্যাপারও ছিল, তখন আমি ওনাকে বললাম যে কেন মেয়ে হয়ে থাকতে পারবো না কেন? বললো না উম, থাকবে না, মানে ওখানে তোমাকে বললে তুমি বিশ্বাস করবে না, তুমি আজকালকার দিনের মেয়ে, ওখানে একটু কিছু কিছু আছে, ওখানে ছেলেরা থাকলে কোনো প্রবলেম হয় না, কিন্তু কোনো মহিলা থাকলে তার প্রবলেম হয়। তোমার যে প্রথম দিন কিছু হয়নি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি বললাম না প্রথম দিন আমি খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি, কিছু মনে হয়নি। ওরা বললো যে ঠিক আছে, তুমি যদি পরের বার আমাদের এখানে আসো এই নাম্বার ঘরে তুমি থাকবে না। আমি তো মনে মনে ভাবছি যে আমি পরের বার আসলে তোমাদের হোটেলেই থাকবো না, আমার কোনো ঘরের দরকার নেই, একটা ঘরে দেখে নিয়েছি, তার পরের ঘরেও যদি এরকম হয় মুশকিলের ব্যাপার। তার থেকে বরঞ্চ আমি পয়সা খরচা করে একটা বড় হোটেলে থাকবো, আমার অফিস তো মানা করেনি। তো এটা ছিল আমার পার্সোনাল ঘটনা, প্রথমটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি একটু অনেকটা মানে বাড়িয়ে মানে বড় করে বলেছি, কেমন লাগলো বলো। তারপরে আমি তোমাদের সেকেন্ড গল্পটা শোনাবো। আজকে মনে হচ্ছে যে সেকেন্ড গল্পটা শোনানোর পরে আর টাইম থাকবে না। নট ব্যাড, আইল কাম ব্যাক अगेन ফর দ্য থার্ড গল্প। তাহলে কিরকম লাগলো বলো।
আই এম সো হ্যাপি তোমরা সকলে এসছো। থ্যাংক ইউ গীতা দি, হ্যালো। অনেক সময় হয় ঘুমের মধ্যে নাকের উপর চাদর এসে গেল। না, আমার হয় না সুচরিতা। প্রথম কথা, আমি সোজা ঘুমাই না, এবং দ্বিতীয় কথা, আমার নাকের উপরে চাদর আসলে আমার কোনো অসুবিধা হয় না, আমি মাথা ঢেকে ঘুমাই। কখনো মাথা বের করি, কখনো মাথা ঢেকে ঘুমাই, ওইসবে আমার কোনো প্রবলেম হয় না। আই এম ভেরি দ্যাট ওয়ে। একবার ঘুমিয়ে পড়লে আমার কিছু যায় আসে না। আমি জানি খুব যে আমি সাহসী এটা কেউ বলতে পারবে না, বাট মোটামুটি দেখো, একা একা ঘুরতে ঘুরতে যা হয়েছে তাই হয়েছে। আজকে অনেক ঘুরিয়েছি। ওকে, থ্যাংক ইউ গীতাদি। এবার তাহলে সেকেন্ড গল্পটা বলি, তারপরে আবার ফেরত আসবো এখানে থার্ড গল্প বলার জন্যে। হ্যাঁ, তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, সো থার্ড গল্প। থার্ড গল্প না, সেকেন্ড গল্প, সরি। এবার এইগুলো সব ফিক্স ফিক্স করে বাড়ি চলে গেছি, মানে বাড়ি চলে এসেছি। এবার ওদেরকে নিয়ে বেরোতে হবে। এবার ওদেরকে নিয়ে বেরোতে হয়েছে। ওদেরকে নিয়ে বেরোনো হয়েছে। আহমেদাবাদে, দিল্লিতে ফিল্লিতে সেরকম কিছু ছিল না। এবার আমরা জয়পুরে জয়পুরে আছি, এবং জয়পুরেও কোনো ঘটনা হয়নি, কারণ আমরা জয়পুরে তখন উম, রামবাগে ছিলাম। ওখানে অনেক প্রোগ্রাম করে। তোমরা জয়পুর গেলে নিশ্চয়ই জানো যে ওরা একটা পুরো ইভিনিং এর একটা প্রোগ্রাম করে, যেখানে সবাই নাচানাচি, মানে ওই আগুন নিয়ে নাচ টাচ করে। ওদের ওই কালেরই না কি বলে ওটাকে, আহ, কালহারি বলে বোধহয় ডান্সটাকে, আমি ভুলে গেছি নামটা। ওদের ওটা ওটা খুব ফেমাস একটা ডান্স আছে, যেটা ওরা করে। এটাই হলো কথা, যে আমার বয়স হয়ে গেছে এবং আমি সব ভুলে যাচ্ছি। আম, কালবেলিয়া, সরি, কালবেলিয়া বলে ওই ডান্সটাকে, কালবেলিয়া ডান্স। হ্যাঁ রূপা, হোটেলের কিছু কিছু ঘর আছে যেগুলোতে প্রবলেম হয়, এবং হিলসে অনেক হয়, তবে প্লেনসেও হয়। যাই হোক, কালবেলিয়া ডান্স সেই সব করে প্রোগ্রাম টোগ্রাম করে সবকিছু খুব ভালো কেটেছে। পরের দিন আমরা রওনা হব আগ্রাতে। এবার যে গাড়ি চালাবেন, যে ভদ্রলোক আমাদের যে নিয়ে যাবেন, তো আমরা আহমেদাবাদ থেকে আগ্রা ফ্লাইটে এসেছিলাম, এবং আগ্রা থেকে, সরি, আহমেদাবাদ থেকে জয়পুর ফ্লাইটে এসেছিলাম। জয়পুর থেকে আগ্রা আমরা বাসে করে যাব। সময়টা এরকম, মানে ডিসেম্বর মাস নয়, প্রথম ডিসেম্বর মাসের প্রথম দিকটা। আজকে তো আমরা অলরেডি 22 তারিখে বসে আছি। এটা ছিল ডিসেম্বরের প্রথম দিকটা, তো ঠান্ডার সময় দিল্লিতে। এবং তখন কোনো কারণে খুব ফগও হচ্ছিল, এত পলিউশন ছিল না, ফগ হচ্ছিল। তো ওই ভদ্রলোক যিনি গাড়ি চালাবেন, তিনি খুব ভালো একজন ভদ্রলোক, মানে সর্দারজি ছিলেন, বাস নিয়ে এসেছিলেন। উনি আর ওনার একটি হেল্পার, এরা আমরা 25 জন যাব। তো উনি আমাকে বলেছিলেন, এবং আমাদের সকলকে বলেছিলেন, মানে আমরা যারা মানে গোটা ব্যবস্থাটা দেখছিলাম তাদেরকে বলেছিলেন যে, দেখুন স্যার, ম্যাডাম, আমরা এখান থেকে রওনা হয়ে যাব বাই 3টের মধ্যে আমরা রওনা হয়ে যাব। তাহলে পরে আমি 9টার মধ্যে তোমাদেরকে আগ্রাতে হোটেলে ঢুকিয়ে দিতে পারবো, এবং আমি চাই 9টার মধ্যে তোমরা হোটেলে ঢুকে যাও। কারণ আর কিছুই না, রাস্তাতে জ্যাম, সরি, রাস্তাতে ফগ, এবং গাড়ি চালাতে অসুবিধা হয়। এবং তখন তো, মানে বলছি তো, 2000 সালে এত উন্নত মানের হাইওয়ে বা এরকম হয়নি। সেই জন্যে কিছুটা উনি একটু ভয়ও পেয়েছিলেন, কারণ এতগুলো ফরেনার্স ট্রাভেল করছে, আমাদের তো কোনো এক্সট্রা সিকিউরিটি ছিল না। তো বুঝতেই পারছো, ইউপি শুনলে মনে হয় যে একটু আধটু জিনিসপত্র ইউপিতে হয়েই থাকে। তো যদিও আগ্রা ইজ ভেরি commonly traveled part of UP, but still he was a little worried. So বলেছিল যে 3টের মধ্যে তোমরা সব গুছিয়ে নাও, 3টের মধ্যে সবাই বাসে উঠবে, আমরা 3টের মধ্যে রওনা হয়ে যাব। তো ঠিক আছে, 3টের মধ্যে রওনা হয়ে যাব, নো প্রবলেম। তখন কি জানতাম প্রবলেম হবে না। ব্যাপার হলো যে
এরা যারা এসেছিল তারা সবাই জার্নালিস্ট, এবং তারা অবভিয়াসলি শুধুমাত্র যে আমাদের জিনিসপত্র লেখার জন্য এসছে এরকম না, ওরা জিনিস দেখছে, জায়গা দেখছে, দে আর গেটিং স্টাক। ইন্ডিয়া ইজ লাইক, ইন্ডিয়া হ্যাজ সো মেনি থিংস টু সি। ছোট 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 জিনিসপত্র আছে, সো মেনি থিংস। কেউ এর তলায় ঢুকে গিয়ে ছবি নিচ্ছে, কেউ ওই যে রাস্তায় সুন্দর সুন্দর পুতুল টুতুলগুলো বিক্রি করে তার ছবি নিচ্ছে, সেগুলো কিনছে। ও মা, যারা এখানে স্কুলে পড়ে, যেরকম রূপা আছে, বলতে পারবে যে স্কুলের বাচ্চাদের যখন বাইরে নিয়ে যাওয়া হয় তখন যেরকম একদম পুরো মানে ওই আর কি শেপার্ড করে তাদেরকে বাসে ঢোকাতে হয় এবং শেপার্ড করে গুনে গুনে বাসে ঢোকাতে হয়, এক্স্যাক্টলি আমরা সেই কাজ করছিলাম। একজনকে বসাচ্ছি তো আর একজন নেই, মানে হেড কাউন্ট নিতে হচ্ছে, যে হেড কাউন্ট হচ্ছে, হেড কাউন্টে দেখা যাচ্ছে ও বাবা আবার দুটো কম, আবার খোঁজরে খোঁজরে তাদেরকে খুঁজতে গিয়ে দেখলাম আরো 3জন বাস থেকে নেমে গেছে। ও মাই গড, আমরা সকলে পাগল হয়ে গেছি। মানে তখন মেজাজ গরম হয়ে যাচ্ছে, এইদিকে 3টে থেকে তখন 4টে, 4:30 বেজে গেছে। বাসওয়ালা সর্দারজি আমাদের দিকে বারবার এরকম করছে, আমরা এরকম করছি। তো আমি তারপরে কষ্টে সৃষ্টে সবাইকে টেনে হিঁচড়ে ধরে, মানে চল 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 চল, ঢোক ঢোক, এরকম করে, মানে বুঝতে পারছো ইউরোপিয়ানদের চল চল ঢোক ঢোক করে বাসে ঢুকানো হয়েছে। কিন্তু কিন্তু এই সব করে তাদের এটা জিনিস কেনা, ওটা জিনিস কেনা, সেখানে ছবি তোলা, এই সব করতে 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 আমাদের বেজে গেছে 6:30। 6:30টার সময় মোটামুটি সবাই বাসে বসেছে, প্রত্যেকের এ ইয়েস, বি ইয়েস, সি ইয়েস, ডি ইয়েস, এরকম করে আমরা রোল কল করে উই স এভরিবডি ইজ দেয়ার, সকলের জিনিসপত্র আছে, এভরিথিং ইজ দেয়ার। কিন্তু সর্দারজি গেছেন খুব রেগে। সর্দারজি বলছেন আমি নট রেসপন্সিবল, কখন আপনারা আগ্রা পৌঁছাবেন আই এম নট রেসপন্সিবল। তারপরে আবার ওকে একটু ঠান্ডা ঠান্ডা করে চলো 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 এরকম করো না করে ওকে নিয়ে আমরা জয়পুর থেকে আগ্রার পথে রওনা হলো। জয়পুর থেকে আগ্রা জেনারেলি পৌঁছাতে লাগে প্রায় 6 ঘন্টা, কিন্তু শীতের দিনে যদি ফগ থাকে তাহলে সেই 6 ঘন্টাটা 10 ঘন্টাও সম্ভব হওয়া। তো যাই হোক, চলছে চলছে। এবার মাঝে মাঝেই কোনো কোনো জায়গায় বাস দাঁড় করিয়ে, মানে কোনো কোনো জায়গায় না, 2-3টে জায়গায় দাঁড় করিয়ে একটু চা খাওয়ানো, দেখানো, প্লাস লোকে ওয়াশরুম ইউজ করবে, এইসব করা হয়েছে প্রথমে 1-2টো জায়গায়। এবার তারপর থেকে শুরু হয়ে গেছে বেসিক হাইওয়ে বা গ্রাম। মানে গ্রাম মানে কি, গ্রামের পাশে যে হাইওয়ে গুলো যায়, ধান ক্ষেতের পাশ দিয়ে যে হাইওয়ে গুলো যায়, তোমরা যখন ট্রেনে যাতায়াত করো যেগুলোকে দেখতে পাও, যে সেখানে প্র্যাকটিক্যালি কিছু নেই, শুধু ধান ক্ষেত, তার অনেক দূরে একটা ভিলেজ, এবং আমার বোধহয় আবার পড়ে গেছে, আই এম সো সরি, this is just not staying, I don't know why let me talk like this. So সেই ধান ক্ষেতের ওখান দিয়ে যাচ্ছে গাড়ি রাস্তা যাচ্ছে, মানে ধু ধু করছে, দুদিকে শুধু ক্ষেত আর কিছু নেই। এবার করতে করতে বুঝতেই পারছো সবাই মোটামুটি খাবার দাবার টিয়ে করছে, কারণ 6-6:30টার সময় শুরু হয়েছে, তখন আমরা যখন মোটামুটি ইউপি বর্ডারে পৌঁছেছি তখনই অলরেডি বেজে গেছে 10টা। এবার ওখান থেকে আরো টাইম লাগবে, আগ্রা পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় লেগে যাবে আরো 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা মতো লাগবে। তো মানে বর্ডারে পৌঁছে বর্ডারটাকে ক্রস করার পরে যে আমার সঙ্গে যিনি আর একজন আমার সাথে কাজ করতেন, আমার যে কলিগ ছিলেন, তিনি বললেন যে লেটস কল ফর আ ওয়াশরুম ব্রেক ফর এভরিবডি, এখানে খালি জায়গা আছে, লেটস ডু ইট। মানে বুঝতে পারছো ওখানে কোনো অবভিয়াসলি বাথরুম ছিল না, সো ন্যাচারালি দে হ্যাড টু ডু ইট অন দ্য সাইড অফ দ্য ফিল্ড। সো এবার বলা হলো সকলকে, এবার সবাই যারা পুরুষ মানুষ ছিলেন তাদের কোনো প্রবলেম নেই, তারা তো করে নিলেন। এবার যারা মহিলা ছিল তারা নট ইউজ টু, তারা সবাই একটু মানে একটু অস্বস্তিতে পড়ে গেছিলেন, বাট স্টিল 1-2জন ম্যানেজড। এবার এরকম করতে করতে এক দুবার
Keep it on your lap. মানে if I keep it here, I'm audible also, right? Okay. এক দুজন করতে করতে মোটামুটি সবাই যা যা ইউজ করার করে নিয়েছেন, কারণ ড্রাইভার বলেছে যে ইয়ে করা হবে না, মানে এরপরে আমরা থামবো না, এরপরে আমরা মোটামুটি আগ্রা সিটির যে পেরিফেরিতে ঢুকে গেছি, এবং অনেকটা এবার গ্রামগুলো অত দূরে দূরে নয়, এবার গ্রামগুলো পাশাপাশি চলে আসছে, মানে তুমি ক্ষেত খামারির সঙ্গে সঙ্গে বাড়িও দেখতে পাচ্ছ, লোকজনের বাড়িও দেখতে পাচ্ছ, মানে এবার আমাদের গ্রামের মধ্যে দিয়ে ট্রাভেল করতে হবে টু গো টু দ্য সিটি। তো বলি যে এখানে আর আমি বাস দাঁড় করবো না। এবার একজন জার্মান মহিলা ছিলেন, জার্নালিস্ট, তিনি বলেছেন যে না আমার পক্ষে, তিনি বলেছিলেন যে না আমার পক্ষে সম্ভব নয়, ইট ইজ নট পসিবল ফর মি টু সিট অন দ্য সাইড অফ দ্য রোড টু রিলিভ মাই সেলফ। সো উই সেড ওকে, বাট বুঝতেই পারছো নেচারস কল, একটা সময় তুমি যতটা জল খেয়েছো বা কোনো জুস খেয়েছো বা কোনো ড্রিঙ্কস খেয়েছো, এবং তোমার ব্ল্যাডার সাইজ দুটো মানে কনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে। সো সেটা বেরোতে মানে সেটা বেরোতেই হবে। তো তখন আর পাচ্ছে না, এবার ততক্ষণে আমরা গ্রামের মধ্যে ঢুকে গেছি। তো ও তখন আমাকে এসে বলছে যে আই হ্যাভ টু ইউজ দ্য ওয়াশরুম। আমি ওকে বললাম where will you use the washroom? We are inside the village, we cannot use the washroom. So বলছে no, you have to do something, it is terribly uncomfortable, আমি আর পারছি না। জীবনে কত কি দেখতে হয় কাজ করতে গেলে, মাঝে মাঝে মনে হয় এখন বসে, সেদিনকে এই নিয়ে কথা বলছিলাম আমি কারোর সাথে। সো আমি তখন ওকে বললাম যে দেখো আমি বলছি, তুমি একটু হোল্ড করো। তারপরে আমি আমার যে কলিগ ছিল তাকে বললাম যে শোন, প্লিজ টক টু দ্য ড্রাইভার, বিকজ আই কান্ট টেল দ্য ড্রাইভার এরকম জিনিস, এরকম অবস্থা, একটু এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছে, মহিলা একটু বোঝানোর চেষ্টা করো। ড্রাইভার তো এমনিতেই রেগে গেছে, তখন অবভিয়াসলি বুঝতেই পারছো যে 11:30 মানে 11:30তে 12:15 মোটামুটি ও বাজে, ওর কথা ছিল 9টায় পৌঁছানো, সেখানে আমরা 12:15 সময়, তখন অনেকটা দূরে হোটেল থেকে। ও বলছে যে আমার এতগুলো রেসপন্সিবিলিটি আছে, সঙ্গে এতগুলো মহিলা আছে, এইরকম তোমরা বাইরের লোক এসছো, কিছু হয়ে গেলে আমার কি হবে, মানে হি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি অনেস্ট অ্যান্ড নাইস। সো এবং ও আমাদের সাথে থাকবে, মানে আমরা দিল্লি ফিরবো ওর সাথে, মানে দিল্লিও আমরা ফিরবো ওর সাথে, আগ্রা থেকে দিল্লি আমরা ওর সাথে ফিরবো। তো তখন ওকে একটু বোঝানো হলো যে প্লিজ প্লিজ, এই দেখো এরা বাইরের লোক, এরকম হবে না, তুমি একটু আমাদের হেল্প করো। উর্মিদি বলছে ওকে ওকে বসিয়ে রেখে তোরা চলে গেলে পারতিস। উর্মিদি, এই রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছিল তো সবকিছু দেখাশোনার জন্য, ওকে বসিয়ে রেখে চলে যাব? যাই হোক, তুই মজা করছো আমি জানি। যাই হোক, তো তারপরে ও রাজি হলো, বললো ঠিক আছে আমাকে একটু দেখতে দাও। এমনিতেই তখন ভীষণ বেশ কড়া ফগ, মানে মানে ঘন একটা ফগ চারিদিকে। তো বললো যে ভিজিবিলিটি খুব কম আছে, কিন্তু যাই হোক এই রাত্রির 12টার সময় জেনারেলি গ্রামের রাস্তায় লোকজন বেরোবে না, তো আমি একটু দেখে দাঁড়াচ্ছি। তো ও এমন একটা জায়গা দেখে দাঁড়ালো যে একটা পাশে হচ্ছে তোমার একটা ক্ষেত, খুব বড় না হলেও একটা ক্ষেত দেখা যাচ্ছে, যে তখন তোমার ইয়ে হচ্ছে, গেহু চাষ হচ্ছে ওখানে, মানে উইট চাষ হচ্ছে, এবং একটা পাশে হচ্ছে তোমার কারু বাড়ি, এবং বাড়িটা ঠিক কাছাকাছি না, বাড়িটা মানে ধরো এটা যদি রাস্তা হয়, রাস্তা থেকে তোমাকে খানিকটা নামতে হবে, মানে এতটা মতো ঢালু নামতে হবে, নেমে একজনের বাড়ি একটু দূরে, বাড়িটার দিক তুমি দেখতে পাচ্ছ, সবকিছু অন্ধকার কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই। হ্যাঁ, এবং তারপরে অনেকটা ঢিপি ঢিপি করে সব তোমার খড়ের মতন গাদা মতো রাখা আছে। ওনার বাড়ির সামনে কোনো একটা জিনিস এরকম আছে, মানে সেটা অন্ধকারে কি জিনিস বোঝা যাচ্ছে না, একটা একটা এরকম ধরনের শেপ বাড়িটার সামনে, এবং তার থেকে মানে ঠিক মানে রাস্তার কাছাকাছি একটা ঢিবির গায়ে একটা তোমার কোনো গাড়ির চাকা রাখা ছিল, নট মোটর গাড়ি, বাট তোমার খুব সম্ভবত গরুর গাড়ি বা ওরকম ধরনের গাড়ির চাকা রাখা ছিল, দাঁড় করানো ছিল।
তো সেইটা সেইটা দেখলাম আমরা। এবার বাসটা দাঁড়িয়েছে, ধরো এটা যদি রাস্তা হয়, এটা রাস্তা, রাস্তার বেশ অনেকটা আগে বাসটা দাঁড়িয়েছে। ও বাসের মোটামুটি আলো বন্ধ করে দিয়েছে, শুধু পেছনের আলোটা জ্বলছে। এবং আহ, এবং আমাকে, আমি বললাম ওই ভদ্রমহিলাকে যে তুমি আর আমি যাই, টর্চ নিয়ে আমরা যাব। এবার যারা বাসের লোকজন ছিল তারা নেমেছে, কিন্তু তারা অবভিয়াসলি আমাদের দিকে তাকিয়ে নেই, তারা জাস্ট দাঁড়িয়ে আছে, যার বাই চান্স যদি কিছু হয়, কারু হেল্প লাগবে। তো যারা ফরেনার ছিল তাদেরকে নামতে দেওয়া হয়নি। আমরা যারা মানে ইন্ডিয়ান ছিলাম, আমার যে কলিগরা ছিল তাদের মধ্যে থেকে একজন মহিলা, মানে আমার আরেক মহিলা কলিগ, পুরুষ কলিগ দুজন, তারা নেমেছে। ড্রাইভার আর হেল্পার নেমে অন্য দিকটাতে আছে। তো ওরা সব দিকে দেখছে, পেছন দিক, সামনের দিক, সাইডে কোথাও না কেউ আসে। তো আমরা নেমেছি, নেমে ওখানটা মানে এবড়ো খেবড়ো জায়গা, বোঝাও যাচ্ছে না যে কোথায় যাচ্ছি আমরা, একদম অন্ধ পুরোটা। মানে বিশ্বাস করো, যতটুকু অ্যাম্বিয়েন্ট আলো আছে রাত্রিবেলা, এমন না যে পূর্ণিমার রাত্রি বা সামথিং, এমনি অ্যাম্বিয়েন্ট রাত্রিরের যে আলো, আর হাতে টর্চ। আর আমরা টর্চটাও ঠিক জ্বালাতে ভয় পাচ্ছি, কারণ লোকের বাড়ির সামনে তো তুমি ওরকম ভাবে টর্চ জ্বালাতে পারবে না। তো আমি তারপরে ওকে বললাম যে দাঁড়াও, তো আমি একটু দেখছি। এবার যেখানটাতে ওই ঢিপি করে মানে তোমার খড় রাখা ছিল, সেখানটাতে তোমার চাকাটা রাখা ছিল, সেই জায়গাটা থেকে, সেই জায়গাটাতে যদি আমি বসি মাটিতে, তাহলে ঠিক বাড়ি থেকে আমাকে দেখা যাবে না, ঠিক আছে? এবং তার একটু এগিয়ে এসে আমি যদি দাঁড়াই, তাহলে আমি ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি। মানে ধরো আমি বুঝতে পারছি যে ও ওখানে আছে, ও আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি না। তাই বললাম দিস ইজ দ্য বেস্ট থিং, তুমি ওখানে দাও, আমি এখানে বসছি। মানে তুমি ওখানে তুমি ওখানে ইয়ে করো, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো বললো যে ঠিক আছে। ওর পেছনটা বাড়ির দিকে, আমার সামনেটা বাড়ির দিকে। বুঝতে পেরেছো বসার? তো এটা বলার একটা কারণ আছে, যে আমি বাড়িটা দেখতে পাচ্ছি, কারণ আমি চাইছিলাম যদি বাড়িতে বাই চান্স কেউ ওঠে, লাইট টাইট জ্বালায়, তাহলে পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে, মানে আই ক্যান গো অ্যান্ড টেক কেয়ার অফ ইট, বিকজ কিছুটা হলেও আমি ভাষা বলতে পারি। আর ওকে ঠিক চট করে দেখতে পারবে না, কারণ ওর পেছনে একটা উঁচু করে ইয়ে রাখা আছে, তোমার বালি, বালি বলছি, তোমার খড় রাখা আছে। তো ও ওখানে বসেছে এবং আমি দাঁড়িয়ে আছি। আমরা কেউ টর্চ জ্বালাইনি সেরকম, মানে সেরকম, মানে ও বসার সময় যতটুকু জ্বালিয়েছিল, তারপরে টর্চ বন্ধ করে দিয়েছে। এবার আমি বাড়িটার দিকে তাকিয়ে আছি, অবভিয়াসলি, আর আমি কোথার দিকে তাকাবো বলে, একবার বাসের দিকে দেখছি, একবার বাড়ির দিকে দেখছি। এবং বাড়ির দিকে দেখছি, বাড়িটাতে হচ্ছে তোমার বাড়িটার সামনে আমি সামনের যে উঠোন সেটা দেখতে পাচ্ছি, এরকম পিলার পিলার করা উঠোন, বাড়ির সামনে একটা এরকম ধরনের জিনিস বসে আছে। এবার আমি দেখছি, যদি বাড়িটা আমি তোমার বাঁ দিক থেকে ডান দিকে দেখি, আমার বাঁ দিক থেকে ডান দিক, তোমরা এটা উল্টো দেখবে ক্যামেরাতে, বাট আমার বাঁ দিক থেকে ডান দিক যদি আমি দেখি, তাহলে আমি দেখছি ঠিক বাঁ দিকের থেকে একটা খুব অন্ধকার একটা জিনিস, মানে একটা কোনো মূর্তি, কোনো একটা শেপ উইচ ইজ ভেরি ডার্ক, মানে কিচ্ছু বুঝতে পারছি না আমি জিনিসটা কি। সেটা একটা হঠাৎ, মানে হঠাৎ অন্ধকার থেকে যদি খানিকটা অন্ধকার বেরিয়ে আসে যেরকম লাগবে, সেরকম ব্যাপার। মানে একটা হঠাৎ অন্ধকারের থেকে যদি একটা অন্ধকারের পার্ট ছিঁড়ে চলে আসে যেরকম হবে, সেরকম একটা অন্ধকার জিনিস হঠাৎ আস্তে 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 ওই উঠোনটার ওপর দিয়ে চলতে শুরু করলো। মানে চলতে শুরু করলো, মানে ভেসে যাচ্ছে। আমি মোটামুটি বুঝতে পারছি যে একটা মাথা আছে, একটা বডি আছে, কিন্তু আমি কোনো মানে নিম্নাঙ্গ দেখতে পাচ্ছি না তার। বুঝেছো? মানে অবয়বটার আমি কোনো নিম্নাঙ্গ দেখতে পাচ্ছি না, মানে মোটামুটি আমার মনে হচ্ছে জিনিসটা ভাসছে। এবং যখন ওটা দূরে ছিল তখন অতটা আমি খেয়াল করিনি, কিন্তু হঠাৎ করে ওই মানে বাড়িটার মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ করে ও না থেমে যায়। এবং থেমে গিয়ে আমার মনে হয় ও ঠিক ঘুরে, মানে এরকম ধরো, মানে সাইড, এরকম সাইড দিয়ে যাচ্ছিল, হঠাৎ ঘুরে ওর মুখটা, মানে মুখটার জায়গা যেখানে মুখটা আছে, সেখানে না চোখ, না নাক, না মুখ, কিচ্ছু দেখা যাচ্ছে। সেটা হঠাৎ ঘুরে ঠিক আমাদের দিকে তাকালো, মনে হলো আমার তাকালো। এবং সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে আমরা প্রচন্ড বিপদে আছি। তখন আমি ওই মহিলাকে বলছি যে তোমার তোমার হয়ে গেছে, তুমি ওঠো, ওখান থেকে চলো।
তখন তখন আমাকে বলছে যে আই এম সো সরি, কিন্তু যেহেতু অবভিয়াসলি ওর এই ভাবে কোনোদিন ও বাথরুমে যায়নি, ওর একটা প্রবলেম হচ্ছে, মানে ওর মানে ঠিক মতো বাথরুম করতে পারছে না, টু বি ভেরি অনেস্ট। মানে আমি এর মধ্যে ডিটেলসে তোমাদের যেতে চাই না, বাট তোমরাও মহিলা অনেকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে ওর মানে একটা পারফরমেন্স অ্যাংজাইটি হয়ে গেছে। মানে শি ইজ ইন আ ভেরি ব্যাড পজিশন। সো আমি তখন ওকে বললাম যে ঠিক আছে, ওকে কি বলবো যে তুমি না এক্ষুনি উঠে পড়ো, আমি বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে একটা এমিনেন্ট বিপদ আমাদের দিকে এগিয়ে আসছে। এবং ওই সেই কালো জিনিসটা, যেটা আস্তে আস্তে আমি দেখলাম যে তার একটা মানে পায়ের মতনও জিনিস আছে, সেটা মানে মোটামুটি হাওয়ায় উড়ে আমাদের দিকে আসতে শুরু করেছে। এবং তোমরা বিশ্বাস করো, আমি তোমাদের বলছি এটা আমার পার্সোনালি হয়েছে, আমার না পুরো মনে হলো পা থেকে আস্তে আস্তে আমার গা হাত পা জমতে শুরু করলো। মানে ঠান্ডা ছিল, অবভিয়াসলি ঠান্ডা ছিল, কিন্তু সেই ঠান্ডাটা যে কি ঠান্ডা, সেই ঠান্ডাটা মানে পা থেকে উঠতে শুরু করলো। আর ওই যে জার্মান মহিলা ছিল, সে আমাকে বলছে যে ওয়াই am I feeling so cold all of a sudden? আলাম ওটা কিছু না, হাওয়া দিচ্ছে। মানে আমার মুখ থেকে কথাবার্তা তখন বেরোচ্ছে না, মানে কেঁপে যাচ্ছে গলা। তো ও আমাকে বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে, আমি বললাম কিছু না কিছু না, তুমি ইউ ডু থিংস, আই এম হিয়ার, ডোন্ট ওয়ারি। মানে ওরও একটা ভয় লাগছে, ও তো পেছন পেছন ফিরে দেখতে পাচ্ছে না, কিন্তু ওর ভেতরেও একটা সেন্সেশন হচ্ছে, আর আমি দেখছি। এবং মানে আমার পুরো বডিটা আস্তে আস্তে মনে হচ্ছে যে পার ওপর, মানে প্রথমে পা, তারপরে হাঁটু, এরকম করে ঠান্ডা হতে শুরু করছে। আর ওই জিনিসটা আমাদের দিকে মানে মানে আই ডোন্ট নো, ইট ওয়াজ জাস্ট কামিং টুয়ার্ডস আস, আমাদের দিকে আসতে শুরু করছে। এবং যত আসছে না তত বোঝা যাচ্ছে যে মানে এই বিপদ থেকে আমরা হয়তো বেরোতে পারবো না, মানে আজকে হয়তো এসপার ওসপার কিছু একটা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। এই মতন অবস্থায় হঠাৎ একটা করে শব্দ হলো, এবং কোনো একটা জিনিস গা ঝেড়ে উঠলো। ওই যে এই জিনিসটা ছিল না লোকটার, মানে যাদের বাড়ি ছিল তাদের সামনে, ওটা তাদের উট, সেই উটটা ঘুমাচ্ছিল। এবার ঘুমাতে ঘুমাতে ও কি দেখেছে বা দেখেনি আমি জানি না, কিন্তু ও ওরকম আওয়াজ করে উঠলো, এবং ওর গলায় যে ঘন্টিটা থাকে সেটা টং 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 করে বেজে উঠে, মানে উটটা গা ঝেড়ে উঠলো। আর যেই উটটা ওরকম করে আওয়াজ করে উঠলো না, এই জিনিসটা যেটা মোটামুটি আমাদের কাছাকাছি পৌঁছে গেছিল, হঠাৎ সাহ করে কোনো একটা দিকে চলে গেল। মানে গোটা জিনিসটা, যে আমাদের চারিপাশের জিনিসটা যেটা একটা ভয়ঙ্কর হয়ে উঠছিল, নিমিষের মধ্যে নর্মাল হয়ে গেল। হুম। এবার ও উঠে পড়েছে, উঠে পড়ে মানে ততক্ষণে শি হ্যাজ বিন এবল টু ডু হোয়াট এভার। ও উঠে পড়ে আমাকে আমার দিকে তাকিয়ে বলছে কি হয়েছে, লেটস গো। আলাম হ্যাঁ হ্যাঁ চলো চলো, লেটস গো। আমি বারবার ওইদিকে তাকিয়ে আছি, মানে আমি, আমার তো বারবার চোখ ওইদিকে যাচ্ছে, আমার তো মুখের চেহারাটা দেখে বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়েছে। তো রাস্তা দিয়েও যেতে যেতে আমাকে বলছে যে তুমি কি কিছু দেখেছো, তুমি কি কিছু দেখলে? বললাম না না, আমি কিছু দেখিনি, আমি জাস্ট একটু ভয় পাচ্ছিলাম যে লোকজন উঠে যাবে বাড়ি থেকে, ওকে কি বলবো আমি, এটা বিষয়ে ওকে কি বলবো। আমি ওকে বললাম যে না, আমি ভাবছিলাম যে বাড়ি থেকে যদি উঠে যায় তোমার একটু সময় লাগছিল। আহ, তখন ও বললো যে আই এম সো সরি, জানো তো আই এম নট ইউজ টু, সেই জন্যে। বাট জানো তো আমার না ভীষণ অস্বস্তি হয়েছে, আই ডোন্ট নো, আমার ভীষণ পিঠে ব্যথা হয়ে গেছে, আমার পিঠে খুব ব্যথা করছে। আমি বললাম না ডোন্ট ওয়ারি, ঠান্ডা ঠান্ডা লেগেছে, চলো আমরা হোটেলে গিয়ে ইয়ে করবো। এবার ওদের ওখান মানে মানে ওরা রাস্তা থেকে তো চিৎকার করতে পারছে না যারা বাসে দাঁড়িয়ে আছে, কিন্তু এই গোটা জিনিসটা হতে হতে আমাদের প্রায় 15-20 মিনিট সময় লেগেছে। হুম। এবার ওরা ওখান থেকে আওয়াজ করতে পারছে না, কিন্তু মাঝে মাঝে টর্চ দিয়ে জ্বালানোর চেষ্টা করছে। এবার আমরা যখন হাঁচড়ে পাচড়ে উঠে ওপরে এসছি, ওরা বলছে যে কি ব্যাপার, তোমরা কি করছিলে ওখানে? বললাম না না, কিছু করছিলাম না, চল চলো চলো। তো ওকে তাড়াতাড়ি উঠে আমি আবার আরেকবার বাড়িটার দিকে মানে মানে বাড়িটার দিকে তাকালাম, তখন উটটা না দাঁড়িয়ে আছে। এবং তখন প্রায় রাত্রির 1:15 বাজে। অবভিয়াসলি ড্রাইভার প্রচন্ড বকাবকি করলো, সবাই উঠে এরকম করে
আমরা প্রায় 2টো নাগাদ হোটেলে পৌঁছালাম। এবার বাসে যেতে যেতে আমার যে একটা কলিগ ছিল, সে আমাকে দেখেছে, মানে বুঝতে পারছো যে আমার ভেতরে তখন একটা ভয় কাজ করছে। আর ওই ভদ্রমহিলা যিনি ছিলেন তিনিও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন, কারণ দুজনেরই এক্সপিরিয়েন্স হয়েছে, ও দেখেনি আমি দেখেছি। তো হোটেলে যাওয়ার পরে সবাই 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 বললো যে না, একটু চা কফি ইত্যাদি ইত্যাদি আমাদের খাওয়া দরকার, খুব টায়ার্ড লাগছে, ইয়ে হচ্ছে। তো আমরা সবাই কফি শপে বসে চা কফি খাচ্ছি। তখন আমার কলিগটা আমাকে এসে বলছে, কি হয়েছে? বললাম কিছু না। তো বলছে না না, তুই বল কি হয়েছে। তখন আমি ওকে বললাম যে ইফ ইউ ডোন্ট লাফ, আমি বলবো তোমাকে কি হয়েছে। বললো না, আমি কেন হাসবো, তুই বল না কি হয়েছে, তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু হয়েছে। তখন আমি ওকে বললাম যে দেখো, এই দেখ, আমি না এইরকম হয়েছে, এরকম এরকম দেখেছি, প্লিজ ডোন্ট মেক ফান অফ মি। তখন ও বলছে নো, আই এম নট মেকিং আ ফান অফ ইউ, তোরা আজকে খুব বেঁচে গেছিস। ওই যে অ্যানিমালটা ছিল, ওই অ্যানিমালটা তোদের বাঁচিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে যে এই দিকে আগ্রার দিকে স্পেসিফিক্যালি খুব এক রকমের জিন ঘুরে বেড়ায় রাত্রিবেলা, এবং ওরা মহিলাদেরই অ্যাটাক করে, বিশেষ করে একটা পার্টিকুলার সময়, মহিলাদের পার্টিকুলার একটা সময়। এবং দ্বিতীয় কথা যে যেহেতু ওখানে ওই ভদ্রমহিলা ওয়াশরুম ব্যবহার করছিলেন বা বাথরুম করছিলেন, এইসব জিনিস ওদেরকে ভীষণ অ্যাট্রাক্ট করে। এবং কোনো কারণে ও ওই যেখানে ও ছিল সেখান থেকে ও কিছু একটা আন্দাজ করেছিল, এবং যেহেতু তোরা দুজনেই মহিলা, তোদেরকে ওভারকাম করতে বেশিক্ষণ সময় লাগতো না। তোদের জীবন বলতে পারিস, তোদের অনেক কিছু ক্ষতি ও করতে পারতো। ওর উদ্দেশ্যটা কোনোটাই ভালো ছিল না, কিন্তু ওর ওই উটটাকে ও অ্যান্টিসিপেট করেনি। এবং থ্যাংক গড যে সময় উটটা ওই গো করে উঠেছিল এবং উঠে দাঁড়িয়েছিল, ওই যে ওর যে গলার যে ঘন্টার আওয়াজ হয়, একটা কথা আছে যে আমাদের বাড়িতে শাঁখ বা উলু ধ্বনি বা ঘন্টা বাজানোর পেছনে কারণ হচ্ছে টু ড্রাইভ অফ নেগেটিভ এনার্জি, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস লাইক দ্যাট। সাউন্ড ক্যান ওয়ার্ক অ্যাজ ড্রাইভিং অফ নেগেটিভ এনার্জি। এটা কোনো কুসংস্কারের কথা না, এটা ভেরি সাইন্টিফিক একটা reason. People are using sound as weapons nowadays, sometimes. So sound is also used to break certain things, breaking the negative energy. এবং তাই হয়েছিল এক্স্যাক্টলি। ওর কাছ থেকে আমি এই এক্সপ্লেনেশন পেয়েছিলাম, কারণ এরপরে এই নিয়ে আমি আর কাউকে জিজ্ঞেস করিনি কোনো কথা। তারপরে আমার আগ্রার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছিল। একটা ছবি আমি পেয়েছি আগ্রাতে আমাদের সকলের সঙ্গে, আমি সেটা আমার ফেসবুকে শেয়ার করব, তোমরা দেখো। তার মধ্যে কোনো ভূত নেই, তার মধ্যে তাজমহলের ছবি আছে, এবং আমাকে তোমরা চিনতে পারবে কিনা সেটাও দেখে আমাকে জানিও। সো এই ছিল আজকে আমার দুটো গল্প আমার পুরনো অফিসের কাজের থেকে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আশা করি তোমরা সাউন্ড ঠিকঠাক পেয়েছো, এবং আশা করি তোমাদের গল্পগুলো শুনতে ভালো লেগেছে। তোমরা কি বলছো আমি একটু দেখছি। হ্যালো রানু। ও সোনালি, হ্যাঁ তো ঠিক কথা, বেচারি জার্মান মহিলা। সত্যি সবাই তো আর ইউজ নয় না রাস্তায় এরকম ইয়ে করার। তাই সুচরিতা, আমার লাইফটা দারুণ অ্যাডভেঞ্চারে ভরা। হ্যাঁ, কাজও যেরকম করেছি, অ্যাডভেঞ্চারও যেরকম হয়েছে। এই যে বললাম সুচরিতা, কতক্ষণ লাগছে, ওই আর কি, একটা না মানুষের মধ্যে অনেক সময় সাইকোলজিক্যালি একটা জিনিস ঢুকে গেলে না ফিজিক্যাল জিনিস করতে খুব অসুবিধা হয়। হ্যালো প্রিয়দর্শিনী, কেমন আছো? গীতাজি বলছে আমি ম্যাজিক্যাল, থ্যাংক ইউ। হ্যাঁ তনু, উটের জন্য বেঁচে গেলাম, ঠিক ঠিক। হ্যাঁ, মহিলাদের কোথাও শান্তি নেই, ঠিক কথা।
we are too much in demand. হ্যাঁ তনু, শঙ্খ এই উলুধ্বনি এসব হয়। আচ্ছা, দারুণ এনজয় করলে, আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। তো যারা পরে দেখবে তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আমাদের ফেসবুকে প্লিজ কিছু তোমাদের বন্ধু বান্ধবদের নিয়ে এসো, গল্প শুনতে ভালো লাগে নিশ্চয়ই, আমরা চেষ্টাও করছি। আর কি করা যেতে পারে সবাই একটু বলো, সবাই একটু পার্টিসিপেট করো প্লিজ। থ্যাংক ইউ রূপা। সেই জন্যই তো এখন রিটায়ার্ড লাইফ লিড করছি, বিকজ ইট ওয়াজ আ ভেরি হ্যাপনিং লাইফ অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম। ইউটিউবে যারা আমার বন্ধুরা দেখবে পরে, তাদেরকে গুড ইভিনিং বলছি। তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক এবং ইউটিউবে। কমিউনিটি গ্রো করার মানে, আমি কমিউনিটি গ্রো, একা একা তো কমিউনিটি গ্রো হয় না। তোমরা না পার্টিসিপেট করলে, না জয়েন করলে কমিউনিটি গ্রো হবে না। আমরা আমাদের দিক থেকে আমরা যতটা চেষ্টা করছি, তোমাদের দিক থেকেও একটু প্লিজ তোমরা চেষ্টা করো কমিউনিটি গ্রো করার জন্য। গল্প শোনাতে এসো, গল্প শুনতে এসো, লেখা দাও, আমাদের জানাও তোমাদের কি মন্তব্য, আমরা বা তোমাদের বক্তব্য বা তোমাদের সাজেশন, আমরা সেই মতো কাজ করতে রাজি আছি। তো সকলে ভালো থেকো, হোপফুলি তোমাদের সামনের উইকটা খুব ভালো কাটবে। আর যেহেতু আমি আজকে মাত্র 2টো গল্প বলেছি, আবার এই গল্পগুলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, এই বছরের মধ্যে ট্রাই করবো আর একবার আসার, ঠিক আছে? তো সবাই টেক কেয়ার, বি ওয়েল, ভালো থেকো, বাই বাই, নমস্কার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.